শুভেচ্ছা এবং আমন্ত্রণ রাতের বাংলাদেশে। আপনাদের সাথে আছি টুম্পা হাসান, আর শুরুতেই জানাবো শিরোনাম। রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে কুতুপালংয়ে দাফন, ক্যাম্পে থমথমে পরিস্থিতি, ব্যাহত হতে পারে প্রত্যাবাসন কার্যক্রম, শঙ্কা বিশ্লেষকদের। পাচার হওয়া নারীকে বিমানবন্দর থেকে তুলে নিল পল্টন থানা পুলিশ, জোর করে অভিযোগ তুলে নেওয়ার শঙ্কা ব্র্যাক অভিবাসনের। ক্রিকেটার নাসির তামিমার বিয়ে অবৈধ, পিবিআইয়ের প্রতিবেদন, রাকিবের সাথে বিচ্ছেদের তথ্য জালিয়াতি, 3 জনের নামে সমন জারি। নিবন্ধন করেও মিলছে না টিকা, SMS এর অপেক্ষায় প্রায় 2 কোটি মানুষ। বিমানবন্দরে PCR ল্যাবে করোনা টেস্টে স্বস্তি ফিরল আমিরাত প্রবাসীদের। 14 ছাত্রের চুল কাটার ঘটনায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনশন অব্যাহত। কি ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চেয়েছেন হাইকোর্ট। 2 বছর পর কাল ভর্তি পরীক্ষা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এই প্রথম নিজ নিজ বিভাগীয় শহরের কেন্দ্রে পরীক্ষা দেবে ভর্তিচ্ছুরা। আশুলিয়া ও রাপা প্লাজার স্বর্ণের দোকানে ডাকাতি চক্রের মূল হোতা গ্রেফতার, নৌপথে লুটে ব্যবহৃত স্পিডবোট জব্দ। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে মালদ্বীপে সাফ ফুটবলের 13তম আসরের পর্দা উঠছে কাল। উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ, সহজ জয়ের ব্যাপারে আশাবাদী দল। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, যাচ্ছি পুরো খবরে। কক্সবাজারের কুতুপালংয়ে দাফন করা হয়েছে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর মরদেহ। এখনও খুনের ঘটনায় মামলা হয়নি। পরিবারের সদস্যরা বলছেন, মুহিবুল্লাহকে হত্যার পর থেকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে তাদের। তবে পুলিশের দাবি, মুহিবুল্লাহ নিহতের পর থেকে কক্সবাজারের সব ক্যাম্পেই নিরাপত্তা বাড়ানো হয়েছে। বুধবার রাত 8:30 প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, কুতুপালংয়ের লাম্বাসিয়া ক্যাম্পের নিজ কার্যালয়ে বন্দুকধারীরা রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে 5 রাউন্ড গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান তিনি। নিহতের ভাইয়ের দাবি, রোহিঙ্গা স্বার্থবিরোধী সন্ত্রাসীরাই এ হত্যাকাণ্ডের সাথে জড়িত। কিলিং মিশনে অংশ নেয়াদের নামও জানিয়েছেন তিনি। গণমাধ্যমে এমন বক্তব্য দেওয়ার পরপরই তাকে ফোনে হুমকি দেন অজ্ঞাত ব্যক্তি। আর স্যার ওর কি আল্লাহ জাত দে এ মাস্টার মহবুল্লার সড় ভাই জিয়ান সোশ্যাল মিডিয়া মাদে বিডি বিলা মাইয়স মাস্টার মহবুল্লার সড় ভাই দাড়ি লইরে সোশ্যাল মিডিয়া মাদে জিয়ান বিডি বিলা মাইয়স। দিনভর উত্তেজনা উৎকণ্ঠার পর মুহিবুল্লাহর মরদেহ নিয়ে আসা হয় কক্সবাজার মেডিকেলে। সেখানে ময়নাতদন্ত হয়, পরে নিয়ে যাওয়া হয় কুতুপালংয়ে। সেখানে দাফন করা হয় মরদেহ। হিন্দুর ভিতরে বাড়িক দিই কি ভাই আর কোন রোহিঙ্গা কলার নেতাগিরি করে দিই হাকি নেতা হওয়া দিবে আর রোহিঙ্গার আল্লাহ আর মুহূর্তে তুলে নিয়ে শেষ নাই। মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের পেছনে সুনির্দিষ্ট লক্ষ্য রয়েছে বলছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। তারা মনে করেন প্রত্যাবাসন বিরোধীদের চক্রান্তের অংশই এটি। রোহিঙ্গাদের যে প্রত্যাবাসনের পক্ষে কথা বলার জন্য কোনো সুনির্দিষ্ট ভয়েস হয়তো পাওয়া যাবে না, এটা নিশ্চয়ই একটা প্রতিবন্ধকতা। আমার মনে হয় এখানে হয়তো যারা প্রত্যাবাসন বিরোধী তারাই হয়তো এ ধরনের ঘটনা ঘটিয়েছে, হইতে পারে। রোহিঙ্গা শীর্ষ নেতাকে হত্যার পর ক্যাম্পে নিরাপত্তা বাড়ানো হয়েছে। আমরা আছি, আমাদের অতিরিক্ত পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে। তো কিছু লোকজন তার অনুসারে বেরোয় আসছিল। পরবর্তীতে আমরা তাদেরকে কথা বলে তাদেরকে বুঝিয়েছি যে এই হত্যাকাণ্ডের পিছনে যারাই থাকুক তার সুষ্ঠু বিচার হবে এবং অবশ্যই থানা পুলিশ এবং আমরা সেটা অবশ্যই আমরা দেখব। মিয়ানমার থেকে পালিয়ে আসা জনগোষ্ঠীর শীর্ষ 5 নেতার একজন ছিলেন মুহিবুল্লাহ। আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস এর চেয়ারম্যান ছিলেন তিনি। মুর্শিদুজ্জামান হিমু, যমুনা নিউজ। এদিকে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যার ঘটনায় প্রভাব পড়তে পারে প্রত্যাবাসন প্রক্রিয়ায়, এমন উদ্বেগ আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। এই হত্যাকাণ্ডের পেছনে কোনো চক্রান্ত আছে কিনা তা খতিয়ে দেখার পরামর্শ তাদের। এর মধ্যে এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে ন্যায় বিচার নিশ্চিত করার তাগিদ দিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও পশ্চিমা কূটনীতিক মিশনগুলো। বলা যায় আন্তর্জাতিক অঙ্গনে রোহিঙ্গাদের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন মুহিবুল্লাহ। হোয়াইট হাউসে গিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ কিংবা কুতুপালংয়ে বিশাল জনসভার আয়োজন করে দেশ বিদেশে পরিচিতি এনে দেয় তাকে।
মিয়ানমারে প্রত্যাবাসনের আগে রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতেও সোচ্চার ছিলেন মহিবুল্লাহ। এমন পরিচিত মুখের হত্যাকাণ্ডে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন আন্তর্জাতিক সম্প্রদায়। নিন্দা জানিয়ে দ্রুত বিচার নিশ্চিত করার তাগিদ দিয়েছেন পশ্চিমা বিভিন্ন কূটনৈতিক মিশনের প্রধানরা। দেশের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরাও উদ্বিগ্ন। মহিবুল্লাহর মৃত্যুতে প্রভাব পড়তে পারে প্রত্যাবাসন প্রক্রিয়ায়। রোহিঙ্গা নেতা মহিবুল্লাহর হত্যাকাণ্ড প্রমাণ করে যে কিছু কিছু স্বার্থান্বেষী মহল রোহিঙ্গা প্রত্যাবাসন চান না, এবং যারা চান না তারা খুব স্বাভাবিকভাবেই এই ধরনের ঘটনার সাথে জড়িত থাকবে বলেই মনে হচ্ছে। রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে হত্যাকাণ্ড নিয়ে উদ্বিগ্ন নিরাপত্তা বিশ্লেষকরাও। নিঃসন্দেহে এটা উদ্বেগের কারণ। ক্যাম্পের ভেতরে নিরাপত্তা বিধানের ক্ষেত্রে এই একটি সংকট তৈরি হয়েছে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি এই ধরনের যারা দুর্বৃত্ত বা কোনো অন্য দেশের এজেন্ট হিসেবে কাজ করছে সেই সব ব্যক্তিদের যে চারণ ভূমিতে পরিণত হয়েছে। বিশ্লেষকরা মনে করেন এই হত্যাকাণ্ডের পেছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা তা খতিয়ে দেখা উচিত। তাদের মতে রোহিঙ্গাদের দ্রুত ফেরত পাঠানোর ব্যাপারে উদ্যোগ নিতে হবে আন্তর্জাতিক মহলকেই। বাংলাদেশ সরকারের উচিত হবে এই বিষয়টিকে জোরালোভাবে দমন করা, এবং আন্তর্জাতিক মহলেরও এই বিষয়টি জোরালোভাবে পর্যবেক্ষণ করা। তার হত্যার সাথে শুধু বাংলাদেশের মাটির ভেতরে যারা লুকায়িত আছে দুর্বৃত্ত তারাই শুধু জড়িত না, এখানে একটা ট্রান্সন্যাশনাল এলিমেন্টস এখানে কাজ করছে। তো ভূ রাজনৈতিক ভাবে এই যে ঝুঁকিটা তৈরি হচ্ছে, এই ঝুঁকিটা অবশ্যই আমাদেরকে মোকাবেলা করতে হবে শক্তভাবে। মহিবুল্লাহ হত্যার বিষয়ে সরকারের পররাষ্ট্র দপ্তর কিংবা স্বরাষ্ট্র দপ্তর থেকে এখনো আসেনি কোনো আনুষ্ঠানিক বক্তব্য। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। সৌদি আরবে পাচার হওয়া এক নারী বাঁচার আকুতি জানিয়ে দেশে ফেরার আবেদন করেছিলেন, কিন্তু ঢাকায় ফেরার পর উল্টো হয়রানি আর জীবননাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। পুলিশ তাকে জোর করে বিমানবন্দর থেকে পল্টন থানায় নিয়ে যায়। ভুক্তভোগীদের অভিযোগ, পুলিশের সামনে পাচারকারীদের বিরুদ্ধে মামলা তুলে নিতে চাপ দেওয়া হয়। আরও জানাচ্ছেন আব্দুল্লাহ তুহিন। বহু নির্যাতন সহ্য করে দেশে আসার পর হাবিবাকে তার ইচ্ছার বিরুদ্ধে পল্টন থানায় নিয়ে যায় পুলিশ। বৃহস্পতিবার সকাল 9টায় সৌদি থেকে দেশে ফেরেন হাবিবা। বিমানবন্দরের স্বজনদের পেয়ে কান্নায় ভেঙে পড়লেও মন গলেনি পুলিশের। হাবিবাকে পাচারের অভিযোগে শামিল করা মামলায় র্যাবের হাতে আগেই গ্রেফতার হন অভিযুক্ত ইফতি ট্রেড ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠানের মালিক রুবেল, স্ট্যাবলিশমেন্ট নামের আরেক প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক মোবারক এবং তাদের সহযোগী আক্কাস ও তাহেরকে। পল্টন থানায় নেয়ার পর পাচারকারীদের পক্ষের লোকজন পুলিশের সামনেই হাবিবা ও তার স্বামীকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেয় বলে অভিযোগ করে পরিবারটি। এখানে আমরা তো ডাইরেক্ট তার পরিবারের কাছে ছেড়ে দিতে পারবো না। বাদীকে নিয়ে এসে সে তো থানায় নিয়ে আসবে, সে কি তার আত্মীয় স্বজনের কাছে দিয়ে দিবে? থানায় এনে আমরা বিজ্ঞ আদালতে পারে। থানায় ওদের লোকজন প্রচুর আছে, তাদেরকে পুলিশ কিছু বলে নাই? তাদেরকে ভয়ভীতি দেখাইছে, হুমকি দামকি দিচ্ছে? না ভাই, এরকম কোনো ঘটনা আমাদের কাছে কেউ বলে না। তবে হয়রানির অভিযোগ অস্বীকার করে পুলিশ বলছে তার জবানবন্দি গ্রহণের জন্যই নেওয়া হয় থানায়। ওদের লোক ছিল নরমালি 50 জন, আর আমারে ধাক্কাধাক্কি করতে বোঝেন না, আবার আমারে হুমকি দিতে আছে, তোরে গোলাপানি গামু তা দেখছি নেমু, আমি এক সপ্তাহের ভিতরে আনতে আছি। ভুক্তভোগীকে দিয়ে জোর করে অভিযোগ তুলে নেওয়া হতে পারে এমন আশঙ্কা ছিল বেসরকারি সংস্থা ব্র্যাকের। সেটাই কিন্তু ঘটার আমাদের করছে যে তাকে এইভাবে নিয়েই হয়তো বা তাকে একটা স্টেটমেন্ট দেওয়া হবে যে রুবেলের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই বা এজেন্সির বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। সৌদি আরবেও তাকে জোর করে মামলা তুলে নেওয়ার জন্য জবানবন্দি রেকর্ড করার অভিযোগ পাচারকারীদের বিরুদ্ধে। হাবিবার মোবাইল কেড়ে নিয়ে নির্যাতনের সকল ভিডিও মুছে ফেলা হয় বলেও অভিযোগ আছে। তোমার স্বামীরে বলো যে কেস তুলে নিতে, যে অভিযোগ করছে অভিযোগ তুলে নিতে, নালে তোমার তো দূরের কথা, তোমার লাশও বাংলাদেশে আসতে দেবো না আমরা। পল্টন থানা পুলিশ হাবিবাকে কোর্টে উপস্থিত করার পর ম্যাজিস্ট্রেটের সামনে জবানবন্দি দিয়েছেন তিনি। নিজেরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও আশঙ্কার কথা জানিয়েছে পরিবারটি। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মির বিয়ে অবৈধ, কারণ স্বামী রাকিব হাসানকে তালাক না দিয়ে নথি জালিয়াতির মাধ্যমে তামিমা বিয়ে করেন নাসিরকে। সকালে বিচারিক আদালতে নাসির, তামিমা ও তার মা সুমি আক্তারকে অভিযুক্ত করে এই প্রতিবেদন দেয় পিবিআই। পরে আদালত তাদের বিরুদ্ধে পরোয়ানা জারি করে। ইব্রাহিম খলিলের রিপোর্ট।
আলোচিত জুটি ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা সুলতানা। তবে রাকিব হাসানের সাথে ডিভোর্স এবং নাসিরের সাথে বিয়ে নিয়ে বিতর্ক আলোচনা শুরু থেকেই। রাকিবের মামলায় বৃহস্পতিবার আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে পিবিআই। এতে ক্রিকেটার নাসির হোসেন, তামিমা সুলতানা ও তার মা সুমি আক্তারের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ মেলার কথা উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, মামলার বাদী রাকিবকে পাঠানো তামিমার তালাকের নোটিশ ভুয়া, জালিয়াতি করা হয়েছে কাজী অফিস, চেয়ারম্যান অফিস ও রেজিস্ট্রি অফিসের চিঠিতে। তাই তালাক হয়নি তামিমা ও রাকিবের। আর তামিমার মা সুমি আক্তারের প্রত্যক্ষ সহযোগিতায় ঘটেছে এসব ঘটনা। রাকিবের যে ঠিকানায় যে দাবি করা হয়েছে যে এই নোটিশটি তারা পাঠিয়েছেন, সেখানে দেখা যাচ্ছে যে নোটিশটিকে যে ঠিকানা ব্যবহার করা হয়েছে সেই ঠিকানাটাই ওই সময় রাকিব ওই বাসায় ছিলেন না। অর্থাৎ যে ডেটে দেখানো হয়েছে সেই ডেটে রাকিব ছিলেন অন্য বাসায়, এবং আমরা আবার প্রমাণ পেয়েছি তখন দুইজনই একসাথে ছিলেন। আর একটি নোটিশে দাবি করা হয়েছে যে এটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে প্রেরণ করা হয়েছে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহেব বলছেন যে তিনি এরকম কোনো চিঠি পান নাই, কারণ পেলে তিনি জানতেন এবং তিনি সাক্ষ্য দিয়েছেন। পিবিআই এর প্রতিবেদনে সন্তুষ্ট বাদীপক্ষ। আইনজীবী জানান, আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা প্রমাণিত হলো। উনি যে শুধু রাকিবের স্ত্রী তাই না, ওনার নাসিরের সাথে বিয়েটা অবৈধ, যেহেতু স্বামী বর্তমান থাকা অবস্থায় কোনো মেয়ের সেকেন্ড আরেকজনকে হাজবেন্ড হিসেবে নেওয়া সম্ভব না। উপরন্তু ওনারা যে কাগজগুলো দেখিয়েছেন এবং ডাক বিভাগের স্মারক দেখিয়েছেন, সেই স্মারকগুলো জালিয়াতির মাধ্যমে তৈরি করেছেন। তবে এত কিছুর পরেও তামিমার সাথে সংসার করতে চান রাকিব হাসান। সে আইনতভাবে এখনো আমার ওয়াইফ। এখন যদি সে আসতে চায়, সে যদি আসতে চায়, সেটা তার বিষয়ে সে আসতে পারে। আমার দিক থেকে আসুক, সে সমস্যা নেই। বাট এখন সে যদি আসে, যেহেতু ডিসিশনটা দুইজনের আমাদের, ঠিক আছে, স্বামী স্ত্রীর ডিসিশনটা দুইজনের, তো দুইজনের মতামত নিয়েই সংসার হয়। তো সে আসতে চাইলে আমার পক্ষ থেকে কোনো না নেই। এদিকে নাসির, তামিমা ও তার মা সুমি আক্তারের বিরুদ্ধে পরোয়ানা জারি করেছে বিচারিক আদালত। 31 অক্টোবর তাদের হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। কখনোই গোলাপ ফুল দাও না, গোলাপ পছন্দ করে না। ইব্রাহিম খলিল, যমুনা নিউজ, ঢাকা। নিবন্ধন করেও মিলছে না করোনার ভ্যাকসিন। এসএমএস এর অপেক্ষায় প্রায় 2 কোটি মানুষ। দিনের পর দিন অপেক্ষা করে শুধুই আশ্বাস মিলছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে সংকট কাটবে শিগগিরই। এ বছরের মধ্যে পাওয়া যাবে আরও বেশ কিছু করোনার টিকা। করোনা মোকাবিলায় স্বাস্থ্যবিধির পাশাপাশি ভ্যাকসিনের ভূমিকা গুরুত্বপূর্ণ। আগের তুলনায় বেড়েছে ভ্যাকসিনের চাহিদাও। এরই মধ্যে নিবন্ধন করেছেন 4.5 কোটি মানুষ। 1 ডোজ পাওয়ার সৌভাগ্য হয়েছে 2.5 কোটির। বাকি 2 কোটি এখনো মেসেজের অপেক্ষায়। প্রায়োরিটি বেস করে তো করা হয়েছে যাতে বয়সরা আগে এসএমএস পায়, এন্ড ইয়াঙ্গার, মোল্ড, মিডল এজ যারা, তারা তো একটু কম পরে পাবে, এটাই এক্সপেক্টেড আর কি। হয়তো প্রেগনেন্ট লেডি হলে উনি আগে পেয়ে যাবেন। ওইভাবে আইসিটি গুলো শিফট করছে এভাবে আপনার এসএমএস গুলো দেওয়ার জন্য। করোনা ভ্যাকসিন নিয়ে সংকট যেন কাটছেই না। শুরুতে অ্যাস্ট্রাজেনেকার 2য় ডোজ নিয়ে অনিশ্চয়তা, এরপর নিবন্ধন করে দীর্ঘ অপেক্ষা। বিশেষজ্ঞরা বলছেন, সক্ষমতা বিবেচনায় না রেখে পরিকল্পনা নেয় এই সংকট। এটার কারণ হচ্ছে যে টু মেনি পিপল, আর সক্ষমতার দিক দিয়ে আমি বলবো এত 17 কোটি লোকের দেশের জন্য স্বাস্থ্য বিভাগটা এখনো মানে অ্যাডিকুয়েট না। যারা অলরেডি অসুস্থ এবং যারা বয়স্ক, তারপরে বয়স্ক, কিন্তু এর মধ্যে স্কুলের স্টুডেন্টরা চলে আসবে, তাদেরকেও আবার দেখতে হবে। দেশে এখন পর্যন্ত মোট ভ্যাকসিন পাওয়া গেছে 5.5 কোটির বেশি। এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকা 1 কোটি 33 লাখ, সিনোফার্ম 3 কোটি 45 লাখ, মডার্না 55 লাখ এবং 36 লাখ ডোজ ফাইজার। দেয়া হয়েছে 4 কোটি ডোজ। হাতে আছে সিনোফার্ম ও ফাইজারের 1 কোটির বেশি ডোজ। মজুদ ভ্যাকসিনে 2য় ডোজের নিশ্চয়তা নেই, তবে আবারও আসার কথা শোনালেন অধিদপ্তরের মুখপাত্র। নেক্সট 2 দিন পর আরো 25, তো 60 লাখ আসলে তখন ঢাকা শহরে জটলাটা হয়তো কমে যাবে আর কি। এই সমস্যাটা হবে না যে আপনি 80 লাখ দিলেও তার পরবর্তী সময়ে নেক্সট মান্থে অথবা তারপরে মান্থের মধ্যে তো আমরা প্রায় 2.5 কোটির মতো পেয়ে যাচ্ছি সিনোফার্ম। বিশেষজ্ঞরা বলছেন, মজুদ নিশ্চিত না করে গণটিকা দেয়ায় নিবন্ধিতরা টিকা পাচ্ছেন না। তবে স্বাস্থ্য বিভাগের দাবি, ভ্যাকসিনেশনে বঞ্চিতদের যুক্ত করতেই নেওয়া হয়েছিল গণটিকার পরিকল্পনা। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।
অবশেষে স্বস্তি ফিরেছে আমিরাত প্রবাসী যাত্রীদের। শাহজালাল বিমানবন্দরে পুরোদমে চলছে RT-PCR ল্যাবে করোনা টেস্ট। আমিরাতের অনুমোদনের পর প্রথম 24 ঘন্টায় শতাধিক যাত্রী সবাই নির্বিঘ্নেই ঢাকা ত্যাগ করেছেন। কর্তৃপক্ষ বলছে এখন পর্যন্ত কোনো জটিলতা দেখা দেয়নি, তবে সঠিক তথ্য জানা না থাকায় বিমানবন্দরে এসে বিড়ম্বনায় পড়েছেন অনেকেই। আমিরাতে যেতে বিমানবন্দরে করোনা টেস্টের জটিলতায় পড়েছিলেন হাজারো প্রবাসী যাত্রী। নানা ভোগান্তির পর অবশেষে ফিরেছে স্বস্তি। নির্বিঘ্নে চলছে RT-PCR মেশিনে কোভিড পরীক্ষা। ফ্লাইট শিডিউল অনুযায়ী এয়ারপোর্টে ঢুকতে দেয়া হচ্ছে তাদের। PCR ল্যাবটা চালু হয়েছে এয়ারপোর্টে এবং দুবাই সরকার গভর্নমেন্টও যেটা অনুমোদনটা দিছে সেটা আমরা অনেক খুশি। এটা আসলে আমাদের অনেক বড় একটা পাওয়া। আমার কিন্তু এক্সপায়ার হয়ে গেছে, যেটা 6 মাসের একটা ছিল, নীতি নির্ধারণ ছিল ওইখানে। 6 মাসেরটা এখন আমার 1 বছর হয়ে গেছে। আমি আসছি আজকে 1 বছর, এতদিন যেতে পারি নাই। তো এখন আমি যেতে পারতেছি, এটা আমার অনেক আনন্দের বিষয়, খুশির বিষয়। বিমানবন্দরের ল্যাব থেকে নেগেটিভ সনদ নিয়ে এরই মধ্যে যারা দুবাই গেছেন তাদের কাউকেই ঝামেলায় পড়তে হয়নি বলে জানায় কর্তৃপক্ষ। RT-PCR 48 ঘন্টার মধ্যে যেটা নেওয়ার কথা সেটা কিন্তু নিয়ে আসতে হবে। এটা কিন্তু একটা এডিশনাল রিকোয়ারমেন্ট যে 6 ঘন্টার মধ্যে আরেকটা টেস্ট করতে হবে, দ্বিতীয় টেস্ট। এবং 2টা টেস্ট নেগেটিভ পাওয়া ক্ষেত্রে শুধুমাত্র তারা যেতে পারবে, চেক ইন করতে পারবে। আদারওয়াইজ তাকে চেক ইন কাউন্টারে তারা যেতে পারবে না। চিটাং থেকে যদি কেউ আসতে চায় তাকে অবশ্যই 48 ঘন্টার মধ্যে যে সার্টিফিকেটটা কোভিড নেগেটিভ সনদ পরীক্ষা নিয়ে আসতে হবে। আনার পরে এখানে আবার 6 ঘন্টার মধ্যে আবার টেস্ট করতে হবে। তবে তথ্য জানা না থাকায় বিমানবন্দরে এসে ভোগান্তিতেও পড়েছেন কেউ কেউ। লেবাননে যাত্রা শুরুর একদিন আগেই শাহজালালে মোজাম্মেল হক এসেছেন চট্টগ্রামের ফটিকছড়ি থেকে, কারণ দুবাই ট্রানজিট নিয়েই তাকে বৈরুত যেতে হবে। ট্রানজিটের জন্য 6 ঘন্টা আগে PCR টেস্টের দরকার হয় না, কিন্তু তিনি জানেন না সেই তথ্য। যেহেতু আবুধাবিতে ট্রানজিট আছে, এখানে করতে হবে, আপনাকে এয়ারপোর্টের ভিতরেই করোনা টেস্ট করতে হবে, বাইরে করলে হবে না। তখন আবার ঘুরে এয়ারপোর্টে আসলাম, আসার পরে এখানে এদেরকে সবাইকে বুঝাইয়া বললাম, কেউ ভিতরে ঢুকতে দেয় না, কেউ বলতেছে 10টা বাজে আসেন রাইতের, কেউ বলতেছে 6টা বাজে আসেন সন্ধ্যা। বুধবার থেকে শাহজালাল বিমানবন্দরে স্থাপিত 6টি ল্যাবেই করোনা পরীক্ষা শুরু হয়। দেশের সব আন্তর্জাতিক বিমানবন্দরেই PCR ল্যাব স্থাপনের পরিকল্পনা রয়েছে সংশ্লিষ্টদের। আল আমিন হক, যমুনা নিউজ, ঢাকা। 14 শিক্ষার্থীর চুল কাটার জেরে উত্তাল সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিনের অপসারণ দাবিতে অনশন সহ নানা কর্মসূচি চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। এদিকে সিসি ক্যামেরার ফুটেজে কাঁচি হাতে দেখা গেছে অভিযুক্ত শিক্ষককে। এক রিটের প্রেক্ষিতে এই বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হলো তা 1 মাসের মধ্যে জানাতে বলেছেন হাইকোর্ট। শিক্ষক অপসারণ দাবিতে অশান্ত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। বিক্ষোভ মিছিলের পাশাপাশি অনশন চালিয়ে যাচ্ছে ছাত্রছাত্রীরা, সাথে প্রশাসনিক ভবন ঘেরাও সহ চলছে নানা কর্মসূচিও। চুল তো কেটে দিয়েছিলেন, তারপর ক্লাসে ঢুকানোর পর উনি অকথ্য ভাষায় যা ইচ্ছা তাই ভাবে আমাদের সবার সাথে আচরণ করে। এটা শুধুমাত্র রাগের বহিঃপ্রকাশ, এটা কিন্তু তাদের চুল কাটা নাই, এটা আমাদের পুরা সবাই বায়ের সব শিক্ষার্থীর মাথা কাটা। এই ম্যামের পদত্যাগ দাবি করছি, স্থায়ী পদত্যাগ। ঘটনার দিনের একটি সিসি ক্যামেরার ফুটেজ ঘিরে তোলপাড় ক্যাম্পাস। অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিন বাতেন দায় অস্বীকার করলেও ফুটেজে তাকে কাঁচি হাতে দেখা যায়। এ বিষয়ে জানতে যোগাযোগ করেও পাওয়া যায়নি অভিযুক্ত শিক্ষককে। সম্পৃক্তরাও দায় চাপাচ্ছেন ওই শিক্ষকের ওপর। পরীক্ষার 30 মিনিট 25 মিনিট আগে খাতা নিয়ে যায়, খাতা নিয়ে যাওয়ার পরই বলতেছে সজীব তুমি নিচে যাও, কেসটা নিয়ে আসো। গেটে ওখানে দাঁড়া দেখি যে ম্যাডাম ছাত্রদের চুল কাটতেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন হয়েছে। প্রতিবেদনের পর নেওয়া হবে ব্যবস্থা। বলা হয়েছে যে অতি দ্রুত সময়ে এই তদন্ত কমিটি যেন তাদের রিপোর্ট পেশ করে, কারণ পরীক্ষাটা আমরা আবার চলমান করতে চাই। চাকরি পেতে গেলে যে একটা প্রক্রিয়া আসে, চাকরির থেকে যদি বাদ দিতে হয় সেও একটা প্রক্রিয়া আসে। ইতিমধ্যে আমরা মন্ত্রণালয়ে কথা বলেছি, সচিব মহোদয়ের সঙ্গে কথা বলেছি। এর কারণ জানতে হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী। এরই পরিপ্রেক্ষিতে এ ঘটনায় কী পদক্ষেপ নেওয়া হলো তা 1 মাসের মধ্যে জানানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এটি সম্পূর্ণ মৌলিক অধিকারের পরিপন্থী এবং বিশেষ করে শিক্ষকরা তাদের আইন নিজের হাতে তুলে নিয়েছেন, যেটা কোনোভাবেই আইনসম্মত নয়। 26 সেপ্টেম্বর 14 শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার অভিযোগ ওঠে শিক্ষক ফারহানা ইয়াসমিন বাতেনের বিরুদ্ধে।
ওবায়দুর রহমান, যমুনা নিউজ। দীর্ঘ 2 বছর পর কাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে। এই প্রথম রাজধানীর বাইরে 7 বিভাগে ও শহরেও পরীক্ষা নেওয়া হবে। নিজ নিজ বিভাগের কেন্দ্রে ভর্তি পরীক্ষা দেবেন শিক্ষার্থীরা। এর মধ্যে পরীক্ষার সব প্রস্তুতিও সম্পন্ন করেছে কেন্দ্রগুলো। কাল সকাল 11টায় শুরু হবে 1.5 ঘন্টার পরীক্ষা। লিখিত এমসিকিউ 2 অংশেই উত্তর দিতে হবে পরীক্ষার্থীদের। প্রথম দিনে কাল হচ্ছে বিজ্ঞান অনুষদভুক্ত ক ইউনিটের ভর্তি পরীক্ষা। এই ইউনিটে প্রতি আসনের জন্য লড়বেন 64 জন। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের 5 ইউনিটে মোট 7,148টি আসনের বিপরীতে পরীক্ষার্থী 3,24,340 জন। আসন প্রতি প্রতিদ্বন্দ্বী গড়ে 45 জন শিক্ষার্থী। 2 অক্টোবর কলা অনুষদভুক্ত খ ইউনিটের পরীক্ষা নেওয়া হবে। বিএনপি না এলেও সংবিধান অনুযায়ী যথাসময়ে আগামী নির্বাচন হবে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কারো জন্যই থেমে থাকবে না নির্বাচন। রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার 75তম জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভায় এইসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, নির্বাচন করতে দেওয়া হবে না, বিএনপি নেতাদের এমন দম্ভোক্তি সহ্য করা হবে না। এই সময় খালেদা জিয়ার নির্দেশনা অনুযায়ী নিরপেক্ষ ব্যক্তির তালিকা তৈরি করতে দলটির নেতাদের পরামর্শ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না বিএনপি জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সকালে ওলামা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই কথা জানান। আওয়ামী লীগের অধীনে স্বাধীন নির্বাচন কমিশন গঠন সম্ভব নয় বলেও দাবি করেন তিনি। মির্জা আব্বাস বলেন, বেশি দিন আর ক্ষমতায় থাকা যাবে না। জনগণের মুখে মুখে এখন বিএনপি। আওয়ামী লীগকে সরকার থেকে পদত্যাগ করতে হবে। বিএনপিকে নিয়ে নয়, আওয়ামী লীগকে নিজেদের নিয়ে ভাবার পরামর্শ দেন বিএনপির এই নেতা। রাতের বাংলাদেশের সময় হলো আরেকটা বিরতির, একটু পরেই ফিরছি, সাথেই থাকুন। আজকের ইন্টারভিউতে নতুন ফ্যাক্টরি ম্যানেজার পেয়ে গেলে ভালো। পাবে। ই কমার্স প্রতিষ্ঠান ধামাকা.কমের সিইও সিরাজুল ইসলাম রানা ও সিস্টেম কারিগরি হেড ইমতিয়াজ হাসান সবুজের 2 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন গাজীপুর মহানগর সিএমএম আদালত। এছাড়া প্রতারণা মামলায় র্যাবের হাতে গ্রেফতার ভাইস প্রেসিডেন্ট ইব্রাহিম স্বপন ওরফে মিথুন খানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এর আগে গেল 23 সেপ্টেম্বর গাজীপুরের টঙ্গীর এক ব্যবসায়ী বাদী হয়ে প্রতারণার অভিযোগে ধামাকার চেয়ারম্যান ও পরিচালক সহ 11 জনের বিরুদ্ধে জিএমপি টঙ্গী পশ্চিম থানায় মামলা করেন। পর দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 3 জনকে গ্রেফতার করে র্যাব। বুধবার বিকেলে গ্রেফতারকৃতদের টঙ্গী পশ্চিম থানায় হস্তান্তর করা হয়। রাজধানীর রাভা প্লাজা ও সাভারের আশুলিয়ায় স্বর্ণের দোকানে ডাকাতি চক্রের মূল হোতা সোহরাব হাওলাদারকে রাজধানীর হাজারীবাগ থেকে গ্রেফতার করেছে সিআইডি। বৃহস্পতিবার সিআইডির সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন। তিনি জানান, এখন পর্যন্ত এই চক্রের 15 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গেল 6 সেপ্টেম্বর রাতে সাভারের নয়ারহাট বাজারে 19টি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটে। লুটে নেওয়া হয় কোটি টাকার স্বর্ণালংকার। এর আগে গত ফেব্রুয়ারিতে ধানমন্ডির রাপা প্লাজায় স্বর্ণের দোকানেও ডাকাতি করে চক্রটি। বৃহস্পতিবার সিআইডির ব্রিফিংয়ে এই ডাকাত দলের মূল হোতা সোহরাব হাওলাদারকে গ্রেপ্তারের কথা জানানো হয়। মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয়, চক্রটির আরও 15 সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে 2 মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন 10 জন। ফেব্রুয়ারি মাসে চুরি করছিল রাপা প্লাজায়, তো বহু আগে আমরা ওইটা নিয়ে অনেক কিছু করেছিলাম, কিন্তু ও সময় এরা অন্যদিকে চলে যায়। যখনই দেখে কোনো কিছু বেশি চাপ পড়ে তখন অন্য জায়গায় চলে যায়। তবে আমি আপনাদেরকে সোহরাবের কথা বলি, সোহরাব যতগুলো ডাকাতি করেছে সবগুলোই যদি সে অ্যারেস্টেড হয় বা সবগুলো সে যদি প্রসিকিউটেড হয়, তাইলে এক জীবনে পারবেন না, 2-3 জীবন লাগবে তার। তাঁতীবাজারের কিছু অসাধু ব্যবসায়ী ডাকাত চক্রের সাথে জড়িত বলেও জানায় সিআইডি। বাজারে গিয়ে তারা ওই দোকানগুলো আগে আইডেন্টিফাই করে গেছিলো, তারা শাবল নিয়ে গেছিলো, একটা পিস্তল আর একটা 1 নলা দেশি অস্ত্র তারা ব্যবহার করেছে। যদিও অস্ত্র কোথাও এক্সপোজ করা লাগে না, কারণ কোথাও কোনো বাধা পায় নাই। 3 জন ছিল সিকিউরিটি গার্ড আর 2-3 জন পাবলিক আসতেছিল, তাদেরকে ধরে ওরা যে কোনো একটা দোকানের মধ্যে বন্ধ করে রেখে দিয়েছিল। তারপরে তারা ডাকাতি করে যথারীতি ওখান থেকে ঢাকার লোকজনরা ঢাকায় চলে যায়, বিভিন্ন লোকরা বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে যায়। সাম্প্রতিক সময়ে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় ডাকাতির ঘটনা বাড়ছে। সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যদের ধরতে কাজ করছে সিআইডি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।
চট্টগ্রামের সাতকানিয়ায় সাঙ্গু নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে গুলিবর্ষণে 7 জন আহত হয়েছেন, তাদের সবাই কৃষক। সকালে সাতকানিয়ার চট্টি ইউনিয়নের তুলাতুলি গ্রামে এই ঘটনা ঘটে। আহত কৃষকদের অভিযোগ, সাঙ্গু নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু তুলে ফসলি জমিতে স্তূপ করে রাখে প্রভাবশালী একটি মহল। ফলে 2 থেকে 3 বছর ধরে চাষ করতে পারছিলেন না তারা। সকালে বালু উত্তোলনে বাধা দিলে জামায়াত নেতা মুমিনুল হকের ছেলে রুহুল্লাহ চৌধুরীর নেতৃত্বে সহযোগীরা আগ্নেয়াস্ত্র নিয়ে কৃষকদের উপর চড়া হয়। ছড়া গুলি বর্ষণ করলে আহত হন অন্তত 7 জন। এবার আকাশপথে রাজধানীতে না এসেই সরাসরি চট্টগ্রাম বা কক্সবাজার যাওয়া যাবে দেশের বিভিন্ন বিমানবন্দর থেকে। প্রথমবারের মতো বেসরকারি প্রতিষ্ঠান ইউএস বাংলা যশোর ও সৈয়দপুর থেকে সরাসরি চট্টগ্রাম ও কক্সবাজার রুট চালু করল। বৃহস্পতিবার বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী রুট 2টির উদ্বোধন করেন। লিখন শেখের ক্যামেরায় আরও জানাচ্ছেন আব্দুল্লাহ তুহিন। আকাশপথে অভ্যন্তরীণ রুটগুলো সবই ছিল ঢাকা কেন্দ্রিক। ঢাকায় না এসে দেশের অন্য কোনো বিমানবন্দরে যাওয়ার সুযোগ ছিল না। সরাসরি যেতে পারতেছি, আমাদের কি আর বেশি টাইমটা লস হচ্ছে না। বড় বিষয় যে হচ্ছে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের একটা যোগাযোগ সুসংযোগ হতে যাচ্ছে। সময় এবং টাকা দুইটাই সাশ্রয়। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে যশোর ও উত্তরের অন্যতম বিমানবন্দর সৈয়দপুর থেকে সরাসরি ফ্লাইট চালু করল ইউএস বাংলা। পর্যায়ক্রমে দেশের সবগুলো বিমানবন্দরের মধ্যে আন্তঃসংযোগ স্থাপনের ঘোষণাও দিয়েছে তারা। মাননীয় প্রধানমন্ত্রী যেইভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এক্সপ্রেসওয়ে, ফ্লাইওভার, স্যাটেলাইট শহর, বন্দর, এই প্রাইভেট ইপিজেড, বিমানের কানেক্টিভিটি লাগবেই। আপনার নেতৃত্বে বাংলাদেশের এভিয়েশন খাতকে 2 বছরে আমরা একটা বিশাল অবস্থায় নিয়ে যেতে চাই। যাত্রী চাহিদা পূরণে প্রথমবারের মতো এগিয়ে আসায় বেসরকারি এই উদ্যোগের প্রশংসা করেন বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। তাদের এই উদ্যোগের ফলে দেশের যে রেমিটেন্স, দেশের বৈদেশিক মুদ্রা এই দেশেই থাকতেছে। আমরা চাই আমাদের দেশের যেসব সরকারি এয়ারলাইন্সের পাশাপাশি বেসরকারি এয়ারলাইন যারা আছে, এইসব উদ্যোক্তারা তারা আরও সফল হবে। দীর্ঘদিনের এই লালিত স্বপ্ন ছিল যশোর এবং খুলনাবাসীর, যে সরাসরি চট্টগ্রাম অথবা পর্যটন নগরী কক্সবাজার যাওয়া যাবে। এতে সময় যেমন বাঁচবে, তেমনি পর্যটকদের বাড়তি খরচও বেঁচে যাবে, যা কিনা একটি যুগান্তকারী সিদ্ধান্ত বলে মনে করছেন এভিয়েশন বিশেষজ্ঞরা। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, যশোর। শেষ হলো মমতা ব্যানার্জির মর্যাদার লড়াই ভবানীপুর উপনির্বাচনের ভোট গ্রহণ। নির্বাচনে জয় পরাজয় নিয়ে নানা শঙ্কা সংশয় থাকলেও তৃণমূল নেতাদের দাবি শেষ হাসিটাই হাসবেন মমতাই। ভবানীপুরকে মমতার আসন হিসেবেও আখ্যা দেন তারা, যদিও বিজেপি প্রার্থীর অভিযোগ হস্তক্ষেপ করা হয়েছে ভোটে। পশ্চিমবঙ্গের ভবানীপুর মমতার আসন নামে পরিচিত তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি। এখান থেকে বিজয়ী হয়ে দীর্ঘদিন পার্লামেন্টে প্রতিনিধিত্ব হয়েছেন মুখ্যমন্ত্রীও। এখানে দিদি ছাড়া অন্য কোনো চিন্তা ভাবনা করা যায় না, উনি ছাড়া কে আগে। এখানে বেসিক্যালি ওনার সাথে লড়ার মতন আমার মনে হয় না কেউ আছে। বৃহস্পতিবার সকাল সন্ধ্যা চলে ভোট গ্রহণ। মমতার বিপরীতে লড়ছেন বিজেপির প্রিয়াঙ্কা টিব্রওয়াল এবং সিপিআইএম এর শ্রীজীব বিশ্বাস। নির্বাচনকে ঘিরে সিআরপিএফ এর প্রায় 2500 সদস্য মোতায়েন করা হয় 287 কেন্দ্রে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো জারি করা হয় 144 ধারা। নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে কারচুপি এবং ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ বিজেপির। 70 नंबर वार्ड जो काउंसलर है बबाई, उसके वहाँ पर बहुत सारी जगह है, खालसा स्कूल और इन सारी जगहों पे बैठने नहीं दे रहे हैं। মমতা ব্যানার্জির অস্তিত্ব আর মর্যাদার লড়াই ভবানীপুর উপনির্বাচন। ভোটে হারলে মুখ্যমন্ত্রীর পদ চলে যাওয়ার ঝুঁকি না থাকলেও প্রশ্ন উঠবে তার রাজনৈতিক গ্রহণযোগ্যতা নিয়ে। ভবানীপুরে জয় না পেলেও অংশ নিতে পারবেন অন্য আসনের উপনির্বাচনে। এইসব চলে না, এখানে মানুষ ভোট দেবে এবং মমতা ব্যানার্জির ভোট, এটা আপনারা বোঝবার চেষ্টা করুন। মানুষের আবেগ একটা আলাদা জায়গায় রয়েছে মমতা ব্যানার্জির প্রতি। সমস্ত মানুষই দিদিকেই ভোট দিচ্ছে, এখানে অন্য কোনো রাজনৈতিক দলের কোনো অস্তিত্ব নেই, কোনো স্ট্রিট ক্যাম্প নেই, কিচ্ছু নেই, খালি যা আছে ভেতর বাইরে মমতা ব্যানার্জি। গেল মার্চ এপ্রিলে বিধানসভার ভোট হয় রাজ্যে। সে সময় নিজ আসন নন্দীগ্রামে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে হেরে যান মমতা ব্যানার্জি। কিন্তু 213 আসনে জয়ে সংখ্যাগরিষ্ঠ হিসেবে পশ্চিমবঙ্গে সরকার গঠন করে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী পদে তৃতীয়বারের মতো শপথ নেন মমতা। সংবিধান অনুযায়ী মুখ্যমন্ত্রী থাকতে হলে 6 মাসের মধ্যে বিধানসভার কোনো আসনে জিততে হবে তাকে। মুশফিক হাসান, যমুনা নিউজ।
জানাবো সাফ ফুটবলের খবর। নতুন কোচের অধীনে নতুন রূপে প্রস্তুত বাংলাদেশ ফুটবল দল। আসরের প্রথম ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল দল শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেতে মরিয়া অস্কার ব্রিজন। শুক্রবার বাংলাদেশ সময় বিকেল 5টায় এই ম্যাচ দিয়ে শুরু হবে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই। মালদ্বীপ থেকে আরও জানাচ্ছেন অলোক হাসান। দৃশ্যটি আসরের প্রথম ম্যাচের আগে সবশেষ অনুশীলনের। বাংলাদেশ কোচ অস্কার ব্রুজনের একমাত্র চাওয়াই যেন গোল, তাই চেষ্টা চলছে মানসিকতার পরিবর্তন আনার। তারই দীক্ষা দিচ্ছেন শিষ্যদের। Bruzon, we hear that you have so many tactics, so many things to apply in this team. So how they are prepared for the first match of the SAF? আমি মনে করি দল অনেক ভালো পজিশনে আছে, যদিও তেমন কোনো অনুশীলন বা প্র্যাকটিস ম্যাচ খেলতে পারেনি, কিন্তু ম্যাচে রক্ষণাত্মক না থেকে কিভাবে গোল আদায় করে নেব সেটা নিয়েই কাজ করছি। আর কাগজে কলমে শ্রীলঙ্কা আমাদের থেকে পিছিয়ে, তাই তাদের হারিয়ে আসর শুরু করতে চায়। থ্যাংক ইউ কোচ। যেমনটা দেখছিলেন যে কোচ কিন্তু বলছিলেন যে তার প্রথম ম্যাচের পরিকল্পনাটাই কিন্তু আসলে মূল সাফ জয় দিয়ে শুরু করাটা। মাঠের অনুশীলনের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশের দলপতি জামাল জানিয়েছেন, প্রথম ম্যাচে ভালো করা আর তাতেই ভালো কিছু মিলবে টুর্নামেন্টে। সেই প্রাপ্তি প্রত্যাশায় প্রেরণা যোগাবে মালেতে বাস করা বাঙালিরাই, এমনটাই মনে করেন JB6। It's a good motivation for us that the Bangladeshi fans are here to support us, and we are very happy for that. Also yesterday during our practice there was a lot of fans coming to watch our practice. বিপরীতে প্রতিপক্ষ শ্রীলঙ্কার কোচের অবশ্য এবারের আসর নিয়ে তেমন কোনো পরিকল্পনা নেই। পরিসংখ্যান জানান দিচ্ছে গেল 7 বছরে বাংলাদেশের বিপক্ষে 5 ম্যাচ খেলে কেবল একটিতে জয় পেয়েছে লঙ্কানরা। অবশ্য মাঠে কেউই হারতে নামে না বলে জানান দলটির কোচ। এখান থেকে আমার বড় কোনো প্রত্যাশা নেই, তবে ভালো কিছুর জন্য অবশ্যই মাঠে নামবো। যে কোনো দলকে রুখে দেয় আমাদের লক্ষ্য। বাংলাদেশ সময় বিকেল 5টায় এই দুই দলের ম্যাচ দিয়ে শুরু হবে সাফের 13তম আসর। অলোক হাসান, যমুনা স্পোর্টস, মালে, মালদ্বীপ। অবশেষে 3 বছর পর মাঠে ফিরছে হকি। দলবদল শেষে এগিয়ে আনা হয়েছে লিগের প্রস্তুতিমূলক আসর কাপ হকির দিনক্ষণ। নতুন সূচিতে মৌসুমের প্রথম টুর্নামেন্টটি মাঠে করাবে 7 অক্টোবর থেকে। একই গ্রুপে থাকার কারণে গ্রুপ পর্বে দেখা হবে শিরোপা প্রত্যাশী দুই দল আবাহনী মোহামেডানের। লটারির মধ্য দিয়ে প্রিমিয়ার ডিভিশন লিগে খেলা 8 দলের অংশগ্রহণে ক্লাব কাপ হকির গ্রুপিং সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার। এই গ্রুপে মোহামেডান আবাহনীর সাথে থাকছে এজাক্স এসএসসি ও বাংলাদেশ পুলিশ। বি গ্রুপে অপর শিরোপা প্রত্যাশী ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব, সোনালী ব্যাংকের সাথে থাকছে বাংলাদেশ এসসি ও আজাদ এসসি। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।